গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমার পুত্রী দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। আর আমার পুত্র তো একদম ভোর হলেই ওর অ্যালার্ম বেজে যায়, কারণ ও আর কি কোনো দিন এরকম হয় সন্ধ্যের থেকে ঘুমায়, রাত্রির বেলায় জ্বালায়, ভোরবেলায় ঘুমিয়ে পড়ে। আবার কোনো দিন এরকম হয় সন্ধ্যের থেকে অনেকটা টাইম জেগে থাকে, আবার ভোরবেলা হলে উঠে পড়ে, রাত্রিরটা ঘুমায়। তো কোনো ঠিক নেই। আর আমরা এই ঘরে শুয়েছিলাম, আমার শাশুড়ি মা, আমি, ত্রিধা, আর ত্রিধার বাবা নিচে শুয়েছিল, আর আজকে দাদারা ওই ঘরে শুয়েছিল। তো আমাদের ওই ঘরটার ফ্যানটা না ভীষণ স্পিডে ঘোরে, তো রাত্রিরে যেহেতু ছেলের অসুবিধা হয়, তো সেই কারণে আজকে আবার আমরা এই ঘরটাতে শুয়েছিলাম। তো বিছানার চাদর টাদরগুলো ঝেড়ে দেখো পেতে দিলাম, আর এখন ত্রিধা কোলে নিয়ে আছে আমাদের পুচকুকে। তো বারবার বিছানাটা না ওই একটু গুটিয়ে দেয়, আর এখন আর কোনো সমস্যা নেই, যেহেতু ওই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা পেতে দিয়েছি এর উপরে, তো হিসু করলেও কোনো সমস্যা হয় না। চাদরটা তো ধরো কেচেই দিই, আর গদিটা যদি আস্তে আস্তে ভিজে যায় না, ওই প্রতি বারবার হিসু করে 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 করে। তো আমাদের ওই বাড়িতে তো খাটের উপরে গদির উপরে তোষক পাতা ছিল, তোষকটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ওইটা ভাবছি যে যখন নতুন বাড়ি টাড়ি করবো তখন আবার ভেঙে নতুন করে বানিয়ে দেবো, উপরের কভারটা দেখতে ভীষণই খারাপ লাগে, তো তখন ভেঙে আবার বানাবো, তাহলে আর অতটা খারাপ লাগবে না দেখতে। তো এখন যেমন আছে তেমনই থাক। আর কয়েকদিনের মধ্যে ভাবছি যে বাড়ির ফার্নিচার কিছু আনতে হবে, না হলে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, রাখার ভীষণই অসুবিধা হচ্ছে। তো সেই জন্য জিনিসপত্রগুলো আনতে হবে ওখান থেকে। তো দেখা যাক আমাদের দাদাভাই কবে যাচ্ছে, নিয়ে আসছে। এখন মোটামুটি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, এখন চলে যাব সকালে খাবার দাবার করতে। সকালে আজকে একটু আলুর তরকারি করব। ফ্রিজে অনেক মিষ্টি টিষ্টি আছে, শসা, তারপরে হচ্ছে তোমার মিষ্টি, তারপরে আলুর তরকারি, এগুলো দিয়েই সকালে সবাই মিলে মুড়ি খাবো। এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে একবারে স্নান টান করে রান্নাবান্নার দিকে যাব। আর আজকে আমাদের বাড়িতে অহনারা আসবে, তো আমার বান্ধবী, দাদারা বলছিল সকালেই চলে যাব। আমি বললাম সকালে আর যেতে হবে না, একবারে দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করে যাবি। তো যেহেতু খুব হুটোবাটা করে করতে পারবো না, সেই জন্য একটু সকাল সকালই ভাবছি রান্নাবান্না করে রান্নাবান্না জোগাড়যন্ত্রী করে চাপিয়ে দেবো। তো ঘর বারান্দা ঝাড় দেওয়া, এদিকে আমার পুচকুরা দেখতে পাচ্ছে, ওর ঠাম্মি ওকে নিয়ে বসে আছে। সকালবেলা থেকেই আজকে ভোরবেলাতেই উঠেছে। তো একটা কি হয় বলো তো, ভোরবেলাতে যদি ও উঠে পড়ে তাহলে মোটামুটি ওই 8টা বাজতে বাজতে আবার ঘুমিয়ে যায়, অনেকটা টাইম ঘুমায়, আবার দুপুরের দিকে উঠে পড়ে। কতই বা ঘুমাবে, আর আস্তে আস্তে যত বড় হবে তত তো ঘুমটা কমবে, তাই না? তো দেখো, যাই হোক, স্নান টান করে সকালের আলুর তরকারি হয়ে গেছে, হুটোপাটা করে আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। তো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে দাদার দিদার পাপা খাচ্ছে, এদিকে রান্নার জোগাড়যন্ত্রীও আমি শুরু করে দিয়েছি। পাবদা মাছ, এটা হচ্ছে তোমার বাটা মাছ, আর কাতলা মাছ আছে এখানে। দুটো কড়াই একসাথে চাপিয়ে দিয়েছি। তো বৌদি বলল যে চলো দুজন একসাথে করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে বৌদি একটা কড়াইয়ে তোমার আলু ভাজা, তারপরে বরবটি আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে মাছ, এগুলো সব ও আমাকে ভাজাভুজোগুলো করে দিচ্ছে। তো এরকম দুটো কড়াই একসাথে চাপালে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ভাবলাম রান্নাবান্নাগুলো পুরোটা হয়ে যাক, তারপরে আর কি ভাতটা বসাবো। ভাতটা আর এখন বসাবো না। আর আগের ভিডিওতে অনেকেই কংগ্রাচুলেশন বলেছে, অনেকে লক্ষ্য করেছে। তো হ্যাঁ, বৌদি হচ্ছে প্রেগনেন্ট, এটা তোমাদেরকে আমার বলা হয়নি এর আগের কোনো ভিডিওতে। তো এখন অনেকটাই ওর বেবি বামটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, হালকা পাতলা। তো সেই জন্য অনেকেই ভিডিও দেখেই কিন্তু বুঝতে পেরেছে বলে বলেছে যে কংগ্রাচুলেশানটা। তো ত্রিধা ত্রিশানের নতুন করে ভাই বোনও আসতে চলেছে, কিন্তু সেটা এখনও অনেকটা দেরি আছে। তো ত্রিধার ত্রিশানের ভাই বোনও আস্তে আস্তে ত্রিশানের প্রায় অন্নপ্রাশন হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন ঠিক বৌদির কেমন টাইম চলছে, অনেকে হয়তো জিজ্ঞাসা করবা। তো সেই জন্য আর কি বলে দিলাম। তো চলো, যাই হোক, টুকটাক করে দেখি এবার কি কদ্দূর কি হচ্ছে। মোটামুটি এদিকে ডালটা ফুটে গেছে, ডালটা আর কি সাতলানো হয়ে গেছে। আর বৌদি যেহেতু কাতলা মাছ পাবদা মাছ কিছুই খায় না, তো ওর জন্য আর কি বাটা মাছ আনা হয়েছে, ওর জন্য বাটা মাছটা রান্না করা হচ্ছে। রুই মাছটা খেত, কিন্তু এখন আর খেতে পারে না। তো চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছটাও খাবে না বলে আর রান্না করলাম না। তো চিংড়ি মাছের বদলে আবার মাশরুম রান্না করলাম। তিধা ভীষণভাবে বলছিল মাশরুম রান্না করার জন্য। তোর বাবা বলছে আজকে শাহী পনির যেভাবে আর কি রান্না করে সেই রকমভাবে মাশরুমটাকে রান্না করবে। চিকেনের মতো মশলা দিয়ে ওরকমভাবে তো কষিয়ে খাওয়াই হয়, তাই না?
তো এরকমভাবে খাওয়া হয় না, তো ওই জন্য আজকে ওর বাবা বলছে মাশরুমটা আমি রান্না করব। তো দেখো সুন্দর করে মাশরুমটাকে কেটে নিচ্ছে, এটা জিও স্মার্টে গেছিলো, ওখান থেকেই আর কি এনেছে। তো গরম জলে একটুখানি সিদ্ধ করে নেবে, তারপরে এটাকে ভালো করে ফ্রাই করবে। পুরো রান্নাটা তোমাদেরকে দেখানো হবে না, কিন্তু হালকা পাতলা একটু তোমাদেরকে দেখাচ্ছি, মানে যেমন করে আর কি কষিয়ে নিয়ে, এই যে দাঁড়াও দেখাচ্ছি। আর আমার বরের জামাটা দেখো কেমন 3D প্রিন্টের মতো মানে চকচক চকচক করছে। তো পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, পোস্ত টোস্ত সব দিয়ে একটু দেখো মানে ইয়ে করে নিল, তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে বানাবে। না আর এদিকে হচ্ছে আমার দাদা আমার মেয়েকে টাকা দিতে যাচ্ছে, তো কোনো মতেই নিচ্ছে না। তারপরে বলছে ঠিক আছে 500 টাকা না নিবি 20 টাকা অন্তত নে। ও বলছে না আমি তাও নেবো না। তো এখন তো তুই বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। আর মোটামুটি 3:30 ট্রেনটা ধরবে, এখন 3টে বাজে। পুচকুকে আদর করছে বৌদি। আর যেহেতু ও একটু মানে প্রেগনেন্ট অবস্থাতে না বেশি রাত করে আমার মনে হলো যাওয়াটা ঠিক হবে না, কারণ যাবেই যেখানে একটু আগে আগে বেরিয়ে যাওয়া ভালো। 3:30-র সময় গেলে মোটামুটি সন্ধে লাগতে লাগতে বাড়িতে পৌঁছে যাবে। আর আজকে বারটাও ভালো আছে, কারণ শনিবার মঙ্গলবার পোয়াতি অবস্থাতে অনেক কিছু মানতে হয়। তো আমার বরের খাওয়া হয়ে গেল, তো এখন দুপুরের দিকে না ওই টোটোটা খুব একটা পাওয়া যায় না, তো বললো ঠিক আছে চলো আমি মোটরসাইকেলে করে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসছি। আর এদিকে এই যে দিদিমণি মামিরা চলে যাচ্ছে। ওর যদি স্কুল না থাকতো তাহলে হয়তো ওকেও নিয়ে যেত, কিন্তু যেহেতু ওর স্কুল আছে সেই জন্য আর এখন ওকে তো নিয়ে যাওয়া হবে না। তো বুঝতেই পারছো এখন সবে এক্সাম হলো, এক্সামের পরে এই কপি দেখানো, প্যারেন্টস মিটিং, তারপরে আবার এক্সাম শুরু, তারপরে আবার ফাইনাল এক্সাম তো কদিন পরে আছেই, মানে একের পর এক লেগেই আছে। যাদের মানে ডিসেম্বরে পরীক্ষা তাদের তো আর কদিন পরেই এক্সাম শুরু, মানে এই নভেম্বরটা শুধুমাত্র, মানে নভেম্বরটার অপেক্ষা। আর যারা হচ্ছে মোটামুটি ওই লাস্টের দিকে মার্চ এপ্রিলের দিকে হয়, তো তাদের অনেকটা দেরি আছে। যেমন তিদাদের মাঝখানে আরেকটা টেস্ট পরীক্ষা হবে, তারপরে ফাইনাল পরীক্ষা হবে। তো যাই হোক ফাইনাল পরীক্ষাটা এই সময় না, তাতেও আমার একরকম শান্তি, ওকে তখন আমি অনেকটা সুস্থ হয়ে যাব, ওকে একটু গাইড করতে পারবো। আর যদি এখনই হতো না তাহলে খুব অসুবিধা হতো। তো যাই হোক দাদা বৌদি তো চলে গেল, আর এদিকে অহনারাও এসছে। সেইভাবে অহনার কোনো আমার ভিডিও করাই হয়নি এত হুটোপাটার মধ্যে। তো অহনা দেখো পুচকুর জন্য আর তিধার জন্য জামা নিয়ে এসেছে। জামা নিয়ে আসেনি, মানে এখান থেকে হুটোপাটা করে কিনতে পারিনি, তো এখান থেকে কিনেছে। তো তোমরা সবাই, তোমাদেরকে অনেকবার আমি ভিডিওতে বলেছি যে এই জামার মানে আমাদের এখানে জামা প্যান্টের ভীষণ দাম, ভীষণ দাম। তো ও মানে আমাদের ওই সাইডে যেমন জামা প্যান্টের দাম অনেক কম, মানে আমাদের ওই সাইডের লোক যদি এই সাইডে কিনতে আসে ভাবে মা এই একটা নর্মাল জামার দাম এত, মানে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক এখানে হচ্ছে তিদুমণি আমাদের শুয়ে আছে, আর অহনারাও চলে যাবে, থাকবে না, কারণ ওর মেয়েকে নিয়ে আসেনি। এবার সবাই হয়তো বলবে যে অহনা হঠাৎ করে, তো অহনারা আমাদের এখানে শিফট হচ্ছে, মানে বহরমপুরেও শিফট হচ্ছে। সেই সব বিষয়ে তোমাদেরকে পরে একটা কোনো ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে একটু ভালো করে বলবো। তো আজকের ভিডিওতে আর আমি বললাম না, নেক্সট কোনো একটা ভিডিওতে খুব ভালো করে বলবো। তো ওরাও চলে যাচ্ছে, ট্রেনটা পাবে না এখন, ওরা 7:14 ট্রেন ধরবে। যেহেতু দাদা একটু বাজারে গেছিলো, আর এখানে যেহেতু শিফট হবে, তো দাদা আমার বর আবার একটু ঘুরিয়ে টুরিয়ে বাজার হাটগুলো একটু দেখিয়ে দিল, কারণ দাদাকেও তো চিনে নিতে হবে আস্তে আস্তে, এখন থেকে যেহেতু এখানেই থাকবে। তো বললো চলো আমি তোমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসছি, তো সেই জন্য আর কি, নাহলে ট্রেনটা না পাবে না জানো তো, 7:14-তে ট্রেন আছে। তো 7:14 ট্রেনে গেলে ওদের কৃষ্ণনগর থেকে কাছাকাছি বাড়ি, একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এটা ছিল আগের দিনকার ভিডিও। পরের দিন সকালে আবার স্টার্ট করলাম, সকালে আলুর তরকারি, আর আজকে আমার মেয়েকে আলুর তরকারির সাথে দিয়েছি মুড়ি টিফিনে, কারণ এখন আর তেমনভাবে না ওই পরোটা মরোটা এটা ওটা সকালে হুটোপাটা করে সত্যিই মানে করতে পারি না আমি, জানো তো। তো সেই জন্য দেখি সিম্পলের মধ্যে যেটা হয় সেটাই করে দিই। আর তিধা একটু হেলদি হয়ে গেছে বলে ওকে আর প্রেশারের ভাতটা আমি দিই না, সকালেও মুড়ি খেয়ে যায়, মুড়ি নিয়ে যায়, দুপুরে এসে ভাত খায়। তো একটা কলা দিলাম, হালকা করে একটু মুড়ি তরকারি 48 বেজে গেল দিয়েছি। 8টাতে স্কুল হয়ে তাও যদি স্কুলে পৌঁছাতে না পারিস তাহলে কি করে হবে বলতো? হ্যাঁ এটা 7:47 বাজে। তো এখন স্নান করলাম, স্নান টান করে দেখো হচ্ছে মানে মাথাটা আঁচড়াচ্ছি, রান্না টান্না বসাবো। সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এদিকে বাবু ঘুমিয়ে গেছে, মা সমস্ত বাসন কোসন
ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়ে স্নান টান করে ঘুমাচ্ছে, বাবুর কাছে আর কি শুয়ে আছে। তো আমাদের দাদাভাই এখন যাবে একটুখানি দরকারে বাজারে। এখন আর মাত্র কয়েকটা দিনই আছে, তারপরে তো চলেই যাবে। মানে মোটামুটি ধরো দেখতে দেখতে 2 মাস কীভাবে কেটে গেল বোঝাই গেল না। এই ব্যথাতেই 1 মাস কেটে গেল, কারণ এই ব্যথাটা এমনই। তো এখন যাই হোক, একটু একটু মন খারাপ হচ্ছে, কারণ আবার কবে আসবে তার নেই ঠিক। আর আমি একটু মুখে ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, আজকে একটু সময় আছে হাতে আর কি। সকাল সকাল মানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, তো ওই জন্য একটু সিঁদুর টিঁদুর। অনেক দিন কী হয় বলো তো, এত মানে হুটোপাটা করে স্নান করে দেখি বেলা হয়ে গেছে, মাথাটাও আঁচড়ানো হয় না, সিঁদুরটাও পরা হয় না, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে একটু ধীরে সুস্থে আর কি রান্নাটা মানে করব। তো আজকে ঝিঙে আলু পোস্ত, বেশি কিছু রান্না করব না, শনিবার যেহেতু। তো ঝিঙে আলু পোস্ত করব, আর তার সাথে আর আমি সবজি কাটতে কাটতে দেখো কেমন ল্যাদখোর, মানে একটা বাটিও নিয়ে বসিনি। আর সত্যি কথা বলতে বারবার না উঠবোস করতে একদমই ভালো লাগছে না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, নেড়ে দিতে হবে একবার, তার জন্য উঠে আসলাম। এবার একটা বাটি নিয়ে বসবো। একটা বাটি নিয়ে বসেছিলাম, তো সেই জন্য আর কি মেঝেতেই কেটে রেখেছি। সবাই হয়তো বলবে যে দিদি এবার কী নোংরামো কাজ, তো ওগুলো তো ধুয়েই নেব। আর মেঝেটা এইমাত্র মোছা, পরিষ্কার করাই মেঝে। আর এদিকে দেখো তো আমাদের দাদাভাইয়ের আর কি গেঞ্জিটা ছিঁড়ে গেছে, মানে প্যান্টটা নতুন আর গেঞ্জিটা ছেঁড়া। তো আমি আবার আঙুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যে ছেঁড়া গেঞ্জিটা কি আর চেঞ্জ হয় না? তো বলছে ওই ভিতরে আছে, তো ওই জন্য আর মনে হচ্ছে না যে চেঞ্জ করি, থাক চলে যাচ্ছে যাক, এরকম করেই চলে যাচ্ছে আর কি ল্যাদ খেতে খেতে জীবনটা। তো দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, বেশি কিছুই রান্না করিনি, শুধু আলু পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে একটু ডালের মধ্যে পেঁপে দিয়েছি, পেঁপে দিয়ে ডাল, একদম সিম্পল রান্না হয়েছে আজকে। আর তিধার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি ভাবছি ডিম ভেজে দেবো, কারণ ওরা না একদমই নিরামিষ দিয়ে খেতে পারে না। তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো বলে আমি বললাম পেঁয়াজটা একটু কেটে দাও, বারবার উঠবোস করতে পারছি না। তো ও আবার এক্ষুনি দিদাকে আনতে যাবে, হুটোপাটা লেগে গেছে, কারণ সময় হয়ে গেছে দিদাকে আনার। তো পেঁয়াজটা কেটে দিয়েই ও চলে যাবে, আর আমি হচ্ছে নিয়ে আসবো আর কি, ডিমটা ভেজে নেব, নিয়ে আসবো বলছি, মানে সব কিছু ভিডিও এডিট করতে করতে না ভুলভাল হয়ে যাচ্ছে। এদিকে ডিমটা ভাজার আগেই বাবু দেখো উঠে পড়েছে, তখন কি করব, ও আবার কাঁদছে অনেকক্ষণ, যেহেতু শুয়েছে, দুধু টুধু খায়নি, তার জন্য একটু কাঁদছে। তোকে কোলে করে নিয়ে আসলাম, ডিমটা ভাজতে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা করতে করতে না একটুখানি হাসিও পাচ্ছিল, একটুখানি দুঃখও লাগছিল। হাসিটা কী কারণে বলি, হাসিটার কারণ হচ্ছে এই অবস্থাতে ক্যামেরাটা করছিলাম বলে হাসিটা পাচ্ছিল। আর দুঃখের কারণটা হচ্ছে এরপরে আমাকে ঠিক এইভাবেই সমস্ত কিছু করতে হবে, মানে বাচ্চাটাকে ধরার জন্য তো ধরো এখন সবাই আছে, যে একটু কান্না টান্না করলে আমি কাজ করছি, ওরা একটু ধরছে, কিন্তু এরপরে তো আর কেউ থাকবে না, তখন এইভাবেই আর কি ওকে নিয়েই সমস্ত কিছু করতে হবে। কিন্তু রান্না করার সময় বাচ্চাদেরকে এই তেলের কাছে নিয়ে আসাটা একদমই ঠিক না, বলা যায় না, বাই চান্স যদি ছিটকে টিটকে পড়ে তাহলে তো আরও কান্না করবে। তো এই হচ্ছে বর্তমানে আমার জীবন। অনেকেই বলে যে দিদি তোমাকে দেখে অনেক সাহস পাই মনে, সত্যি কথা বলতে আমিও অনেকের ভিডিও দেখি, আর যখন বলো সবাই যে তোমাকে দেখে মনে অনেক সাহস পায়, তখন আমার মনের বলটা মনে হয় আরও যেন বেড়ে যায়। তো সব কিছু ভালোভাবেই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যেন সুস্থ থাকি, শরীর নিয়ে যেন আর অসুস্থ হতে হয় না, তাহলে সব কিছু ঠিক কষ্ট হলেও সামলে ফেলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।